তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। বাতিলের উদ্দেশ্য ছিল অসৎ ও রাজনৈতিক, বললেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে, বললেন আমির খসরু। আলোচনা হবে গঠন প্রক্রিয়া নিয়ে। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে উঠেছেন জননেতা। দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানে তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। এদিকে অসৎ ও রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়, কিন্তু একটি রিট আবেদন নিষ্পত্তি করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজনের আবেদন যুক্ত হয় এর সঙ্গে। 9 জনের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন্ড ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন। কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানান আইনজীবীরা। এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের বিস্তারিত মতামত প্রকাশিত হবে। 14 বছর পর আপিল বিভাগের রায়ের মাধ্যমেই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার সংহত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, তা কাটবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশের নতুন দিগন্ত উন্মোচন করবে, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট থাকবে না আর। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদেশে অনেকগুলো গ্রহণযোগ্য নির্বাচন এই ব্যবস্থায় হওয়াতে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই। ধানের শীষের
বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা যাবে তাদের সাথে বিএনপির কেউ আর থাকবে না। এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। তো নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামী এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। আজ তার 61তম জন্মদিন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তিনি। দায়িত্ব পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের জীবনের কিছু দিক তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। তারেক রহমান, একটি নাম, একটি সংগ্রাম। দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক। ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও। দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে। বাবা বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান। আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি। নিজ উদ্যোগেই 80-র দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন। জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, গত 1.5 দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, জনগণকে করেছিল ক্ষমতাহীন। 1991 ও 1996 সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোনো পদপদবীর প্রতি কখনোই আগ্রহ দেখাননি। প্রিয় দেশবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। দিনে দিনে দলের প্রতি ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তারেক জিয়া কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে উত্তরাধিকারের সূত্রে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এমন না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বয়সে তরুণ, কিন্তু মায়ের সাথে থেকে তিনি এই রাজনীতির অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ, ইউনিয়ন, শহর, অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনিই কাজ করছেন নিরলসভাবে। 2007 সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ। দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। প্রবাসে থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। অবশেষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে কৌশলে তিনি দলীয় ও নেতাকর্মীদের পরিচালনা করতেন। ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করেন। আগামী যে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান একটা অপরিহার্য নাম। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর হামলা ও 2 জনকে মারধরের প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার রাতে কাজলা এলাকায় একটি ক্যান্টিন থেকে 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থীরা হলেন ফাইন্যান্স বিভাগের ফারাবি, যিনি আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং একই বিভাগের শিক্ষার্থী বকশি। একই সঙ্গে হামলার শিকার হন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত 11টার দিকে ফারাবি ও বকশি কাজলার একটি ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় 10-12 জন দুর্বৃত্ত হেলমেট ও মাস্ক পরে রামদা, হাতুড়ি ও পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে রামদা ঠেকিয়ে ফারাবি ও বকশিকে ক্যান্টিন থেকে তুলে নিয়ে যায় হামলাকারীরা। শিক্ষার্থীরা মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের সঙ্গে লালদিয়া ও পানগাঁও চুক্তি করেছে গোপনভাবে। চুক্তির মাধ্যমে সরকার বিদেশিদের হাতে দেশের টার্মিনাল তুলে দেওয়ার পায়তারা করছে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। এ ধরনের চুক্তির এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিদেশি কোম্পানির চুক্তির পেছনে কমিশন বাণিজ্য কাজ করছে। এ সময় দেশের বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থ রক্ষায় এ ধরনের চুক্তি বাতিলেরও আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক প্রসঙ্গ।
নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার কট্টর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। খোদ ট্রাম্প জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার তাদের বৈঠক হবে হোয়াইট হাউসে। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নেতা মামদানি নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচনা চালিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মামদানির সাথে শীঘ্রই তার সাক্ষাতের অনিশ্চয়তা নিয়ে গুঞ্জন ছিল। এমন পরিস্থিতিতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন 21 নভেম্বর তার সাথে সাক্ষাৎ হবে মামদানির। যদিও এই খবর দেওয়ার শুরুতেই মামদানিকে কমিউনিস্ট বলে অপপ্রচারের সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। শুক্রবার বৈঠকের বিষয়টি মামদানির মুখপাত্র ডোরি পিকি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্টের সাথে নতুন মেয়রের সাক্ষাতের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আলাপচারিতায় নগরবাসীর সুরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা আর নাগরিক সুযোগ সুবিধার সহজ প্রাপ্তির বিষয় গুরুত্ব পাবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্থ সংসদ নির্বাচন থেকে কার্যকর, বাতিলের উদ্দেশ্য ছিল অসৎ ও রাজনৈতিক বললেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলেছেন আমির খসরু। আলোচনা হবে গঠন প্রক্রিয়া নিয়ে। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে উঠেছেন জননেতা, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাদেশের এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজে। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।